ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং কিন্তু ভেস্তে গেছে কালকে। আপনারা দেখেছেন অনেক খবর। এই খবর নিয়েই আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। তো এখানে বলার যেটা বন্ধুরা, এখানে দেখুন একটাই জিনিস। এখানে আপনারা জানেন যে একবার নবান্নে গিয়ে লাইভ স্ট্রিমের জন্য ওনারা দাবি করেছিলেন, তারপরে ওটা হয়নি। কিন্তু ওনারা 32 জনের একটা টিম নিয়ে গেছিলেন, 32 জন বা 34 জন সবাইকেই কিন্তু সেই মিটিংয়ে এন্ট্রি করতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরকম না যে 15 জন বলেছিল বলে 15 জনকেই। তো এখানে একটা একটা মিটিং করাই যেত। গতকাল যখন আবার কালীঘাটে যাওয়া হলো, কালীঘাটে কিন্তু কখনো এই লাইভ স্ট্রিমের কথাটি কেউ উল্লেখ করেননি জুনিয়রদের ডাক্তারদের তরফ থেকে। অতএব সেখানেও 32 জন 35 জন মতো লোকজন গেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, সেখানে ঢুকতে দেওয়া হয়েছে 32 জন 35 জনকে। কিন্তু লাইভ স্ট্রিমের ক্ষেত্রে সরকার যেটা বলেছে কি, আমরা লাইভ স্ট্রিম করতে পারবো না, এটা আমাদের একটু প্রবলেম আছে। আর দেখুন, প্রবলেম আপনি কাউকে রিকোয়েস্ট করতেই পারেন, ঠিক আছে, লাইভ স্ট্রিমের জন্য, কিন্তু আপনি কাউকে ফোর্স করতে পারেন না। ঠিক আছে, এটা তার বিষয়। সে যদি লাইভ স্ট্রিমে সে যদি কমফোর্টেবল না হয়, তার যদি কিছু প্রবলেম থাকে, যদি কিছু লিগ্যাল প্রবলেম থাকে, এবং এটা প্রবলেমের কথা বলেওছেন কি এটা একটা সাব জুডিশিয়ারি ম্যাটার্স, যেখানে এটা আমরা লাইভ করব না, আমরা এটা ভিডিও রেকর্ডিং করব, এবং ভিডিও রেকর্ডিংটা তখনই আপনাদের হাতে দেবো যখন আমরা সুপ্রিম কোর্টের পারমিশন পাবো বা কোর্টের পারমিশন পাবো, তার আগে নয়। এবং সেই ভিডিওটি আমরাও কেউ দেখবো না, আমাদের কোনো অ্যাক্সেস থাকবে না, সেটাই কিন্তু জানানো হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। তাও কিন্তু কালকে মিটিংটা করা যায়নি। এবং যখন লাগাতার 6টা থেকে 9টা পর্যন্ত এই নাটক চলে যে মিটিং হবে কি হবে না, যখন মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য বাড়ি ছেড়ে চলে যাবেন, তখন ডাক্তার আবার ফিরে এসেছেন 9টার পরে কি আমরা মিটিং করতে রাজি। এটা কী ধরনের নাটক? এত ঘন্টা পরে, 3 ঘন্টা পরে তোমার ডিসিশন নিতে পারো না? সবার তো একটা দাম আছে। তোমরা রেসপেক্ট করো, মুখ্যমন্ত্রী একজন বয়স্ক হয়েছে মানুষ, সেই বয়স্ক মানুষ তোমাদের ইচ্ছা মতো করবো, কখন করব না, রাত 10টার পরে করব, একটা মিটিং শুরু করলেও তো তার টাইম লাগবে। সেটা তো 2 ঘন্টা 3 ঘন্টার আগে শেষ হওয়ার কথা না। তো তোমাদের 9:30টার পরে হঠাৎ করে মনে হলো না করতে পারি, ঠিক আছে, তো তখন তো সব শেষ, তোমরা আগে তার ডিসিশনটা করতে পারছো না কেন? তো সেইটার জন্য কালকে মিটিং কিন্তু ভেস্তে হয়ে গেছে। এবং আপনারা দেখছেন এই যে এই একটা, আমি আপনাদেরকে ইমেজ দেখাচ্ছি, কেউ একজন শেয়ার করেছি। এই ছেলেটি জুনিয়র ডাক্তার হিসাবে পরিচিত। কি বিচ্ছিরি এনার কথাবার্তা! আপনি যদি এনার কথাবার্তা শুনে থাকেন, কালকে মিটিংয়েও বলেছে এবং আমি নিজেও শুনেছি, ইনি বলছেন মুখ্যমন্ত্রীকে কি আপনার কানে আমি শুনিয়ে দিয়ে আসবো এইসব কথা, আপনার দাবিগুলো শুনিয়ে দিয়ে আসবো, মানে বিচ্ছিরিভাবে কথা বলছেন। ই ডাজন্ট নো হাউ টু রেসপেক্ট এ সিএম। ফার্স্ট ট্রাই টু লার্ন হাউ টু রেসপেক্ট ইয়োর সিএম। ইনি যেভাবে এনার কথাবার্তা বলছেন, ইনি ডাক্তারি তো দূরের কথা, কি ডাক্তারি উনি করবেন জানি না, লোকের সাথে কিভাবে উনি লোককে চিকিৎসা করবেন, মেরে ফেলবেন নাকি সেটা আমার ডাউট আছে। এটার শিক্ষাগত যোগ্যতাটাও আমার প্রশ্নের এখন মুখে। এইসব লোককে আগে এই ডাক্তার ফ্রন্ট থেকে বাদ দেওয়া উচিত। বাকি যারা আছে এরকম কেউ ভাষা প্রয়োগ কিন্তু করছেন না। এবং একটি খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স থেকে জানা গেছে, এই ছেলেটি অ্যাকচুয়ালি কি এনার কিন্তু সিপিএমের সাথে জড়িত। এনার অ্যাকচুয়াল নাম হচ্ছে সৌতাজ বিশ্বাস। ঠিক আছে, বিভিন্ন ধরনের কু কথা ইনি আগেও বলেছেন, এখানে দেখুন, কথা ইনি আগেও বলেছেন। এবং এনার যে পরিচয়, ইনি হচ্ছে পিডিএসএফের নেতা। এখানে দেখুন, পিডিএসএফের নেতা এই ছেলেটি কিন্তু পিডিএসএফের নেতা। এখানে আমি আরেকবার দেখাতে চাইবো আপনাকে, পিডিএসএফের নেতা। তো এর কাছ থেকে এরকম ভাষা ব্যবহার আমরা শুনবো না তো কার কাছ থেকে শুনবো? ঠিক আছে, তো আমি যেটা বলতে চাই জুনিয়র ডাক্তারদের কাছে, দেখুন ভাই, আপনারা আগে ঠিক করুন কি লাইভ স্ট্রিম তো সরকার বলে দিচ্ছে হবে না, ঠিক আছে, এবার এটাকে বাদ দিয়ে আপনাদের যেতে হবে। আপনাদের ইস্যুটা তো আগে, আমি যেটা আপনাদের সাজেস্ট করব, আমরা ইস্যুটা নিয়ে ডিসকাস করতে বসুন, প্লিজ ইস্যুটাকে ডিসকাস করতে বসুন। তার আগে কোনো প্রিকন্ডিশন দেবেন না। প্রিকন্ডিশন কি আমরা এই হলে বসবো, তেমন হলে বসবো না, এসব না। আপনারা ইস্যুটা নিয়ে বসুন। বসার পরে যখন আপনাদের ডিসকাশন টেবিলে বসবেন, তখন আপনারা আপনাদের ডিম্যান্ডগুলো রাখবেন, অবশ্যই রাখবেন। আপনাদের ডিম্যান্ড নাম্বার 1, 2, 3 যা যা আছে আপনারা বলুন, তবেই তো ডিসকাশনটা শুরু হবে। আপনারা যদি ডিসকাশনের আগেই এমন একটা মেন্টালিটি নেন
কি এই কন্ডিশনস দিস আর দ্য কন্ডিশনস, তাহলে কখনোই আপনাদের মিটিংটাই শুরু হবে না, ডিসকাশনই শুরু হবে না। তো আপনাদের এই মেন্টালিটিটাকে আগে চেঞ্জ করতে হবে। মনে রাখবেন, আপনারা কিন্তু এখনও ডক্টর হয়ে যাননি, আপনারা এখনও পড়ুয়া। সেই পড়ুয়াদের মতো আচরণ যদি আপনারা করেন, আপনাদের মুখের ভাষা যদি ঠিকমতো করেন, আমি কাল রাতে যখন এনারা যাচ্ছিলেন, আমি কালকে বলেইছিলাম যে এই মিটিং সাকসেসফুল হতে পারে না, হবে না। কেননা যে ধরনের মুখের ভাষা শুনছিলাম কিছু ডাক্তারের মুখ থেকে, সিনিয়র ডাক্তারের মুখের ভাষা, শরীরের ভঙ্গিমা একদম ভালো ছিল না। ঠিক আছে? তো আপনার আগে অ্যাটিটিউড যদি ভালো না হয়, আপনার যদি মুখের ভাষা আগে ভালো না হয়, আপনি তাদের কাছ থেকে কী এক্সপেক্ট করতে পারেন? তাই না? তো মুখ্যমন্ত্রী কালকে অবশ্যই ভালো, ওনাকে অনেক প্রশংসা করতে হবে। তিনি যেভাবে এত ধৈর্যের মাধ্যমে, ওনার এত কাজ থাকা সত্ত্বেও উনি যথেষ্ট ভালো ব্যবহার করেছেন এই ছোটো ছোটো জুনিয়র ডক্টরদের সাথে। কিন্তু কিছু ডক্টরের সদিচ্ছা থাকলেও কিছু ডক্টর কিন্তু এটাকে পলিটিসাইজ করতে চাইছেন। কেননা এনাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, এরা ডিওয়াইএফআই, কেউ এসএফআই, কেউ আবার পিডিএফ, এসব জায়গা থেকে এনারা উঠে এসছেন। তো এনাদের ম্যাক্সিমামটাই কিন্তু সামহাও লেফটিস্ট বলেই মনে করা হচ্ছে। কিন্তু সবাই না, কিছু কিছু ডাক্তার অবশ্যই চাইছেন এটাকে সমস্যার সমাধান করতে। এবং 17 তারিখে যে সুপ্রিম কোর্টের রায় আছে, সেই সুপ্রিম কোর্টের রায় কিন্তু এই ডক্টরদের এগেনস্টে কিন্তু একটা যেতেই পারে। কেননা এনারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়কেও মানেননি। এবং আপনারা ভাবুন, সুপ্রিম কোর্ট তো আমাদের একটা দেশের সর্বোচ্চ বিচারক, মানে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থাকে যদি কেউ না মানে, তাহলে তাদেরকে কি বলা যেতে পারে? এক কথায়, আমি আর বলছি না, আপনারা বলুন, সুপ্রিম কোর্টের রায় যদি কেউ না মানে, তাদেরকে এক কথায় কি বলা যেতে পারে? সেই সেইটা মাথায় রেখেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এদের এগেনস্টে ব্যবস্থা নিতে পারত, কিন্তু এখনও ব্যবস্থা নেয়নি। আপনারা হয়তো জানেন, দিল্লিতে 27 জন ডাক্তারকে অলরেডি শোকজ করে দেওয়া হয়েছে এই প্রতিবাদের জন্য। দিল্লি, যেখানে কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল ফোর্সের টিম থাকে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এরকম কোনো কাজ করেনি। ঠিক আছে? তো এটাকে বুঝতে হবে ওনাদেরকে, কি হ্যাঁ, সদিচ্ছা যদি থাকে, আলোচনার মাধ্যমে এটা করা হোক, আলোচনা করতে কোনো ক্ষতি নেই। কিন্তু আলোচনার আগেই তোমরা যদি কন্ডিশনস দাও, তাহলে কিন্তু সেটা কখনোই সাকসেসফুল হয় না। তোমরা আগে মিটিংটা শুরু করো। মিটিংটা শুরু করার পরে, যখন মিটিংটা শুরু হবে, ডিম্যান্ডগুলো তোমরা রাখো 1-2 করে। তারপরে তোমরা দেখো যে তোমাদের কোন ডিম্যান্ডগুলো ফুলফিল করতে পারছে কি না পারছে, তারপরে তোমরা ডিসিশন নাও। কিন্তু মিটিংয়ের আগেই তোমরা যদি ডিম্যান্ড করো, তাহলে কিন্তু এটা কখনোই সাকসেস হবে না। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই জানান আপনাদের মতামতটি। এখানে কিন্তু অবশ্যই একটা পলিটিসাইজ হয়ে গেছে। এখানে কিন্তু লেফটিস্ট যারা আছে, ডিওয়াইএফআই, এসএফআই, পিডিএসএফ, এরা কিন্তু ঢুকে গেছে এই ডাক্তারদের মধ্যে। তো এছাড়াও কিছু ভালো ডাক্তার অবশ্যই আছে, যাদের সংখ্যাটা কম। এবার কী দিকে এগোবে, সেটা কিন্তু আমরা সবাই কনসার্ন। কিন্তু কেননা অনেক যারা দূর দেশ থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে ট্রিটমেন্টের জন্য আসছে, তারা কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না, এখনও সত্যিই পাচ্ছে না ট্রিটমেন্ট। অনেক হয়তো বলছে পাচ্ছেন, কিন্তু সত্যিই পাচ্ছে না। আমাদের পাড়া থেকে একজন গেছিলো কালকে, তাকে 4 ঘন্টা পরে ফিরে আসতে হচ্ছে, অন্য জায়গায় যেতে হচ্ছে, বেসরকারি হসপিটালে। অনেক টাকা দিয়ে সেখানে চিকিৎসা করে এসেছেন, তাদের অবস্থা কিন্তু খুব ভালো না, আর্থিক অবস্থা খুব খারাপ। তো এইরকম সিচুয়েশনে আমরা একটা জায়গায় আছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এটি অবশ্যই আপনারা হয়তো এক একজনের, কেউ বিজেপি করেন, কেউ সিপিএম করেন, কেউ টিএমসি করেন, মতামত আলাদা থাকতেই পারে। সেটাকে শেয়ার করবেন, এবং আপনাদের প্রত্যেকের মতামতকে রেসপেক্ট করি আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন।